এখানে যারা নেতৃত্ব আছেন এবং আমার সামনে যারা বসে আছেন, আমার কমরেডরা, আমার পরিজনেরা, আজকে যে বিষয়টাকে আপনারা এখানে বিষয় হিসেবে চিহ্নিতকরণ করেছেন, সেই বিষয় কেন্দ্রিক কটা কথাই আমি বলতে চাইব। ধর্মতন্ত্রিত যে শৃঙ্খল, সেটা নানাভাবে ভাঙার চেষ্টা করে মুক্ত চিন্তার মানুষ। সেটা নানা ফর্ম হয়, কেউ বিজ্ঞান দিয়ে ভাঙার চেষ্টা করে, কেউ যুক্তিবাদ দিয়ে ভাঙার চেষ্টা করে, এবং ধর্ম যে যে জায়গাগুলো তাদের জীবিত তোলে, যে যে জায়গাগুলো তাদের পেছনকে অত্যন্ত পূর্ণভাবে তারা প্রয়োগ করে, তার মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে মেয়েদের উপর। যেহেতু আজকে আমাকে এই আলোচনা সভায় এই বিষয়টির উপর জোর দিয়ে আলাদা করে বলতে বলা হয়েছে, তাই আমি এই বিষয় কেন্দ্রিকভাবেই মূলত বলবো। ওখানে কি কোনো সমস্যা হচ্ছে? নিচে অনেকে বসে আছেন তো, তাই ঠিক আছে, শুরু করছি। আজকে মহিলা শহীদ দিবস। যে 4 জন মহিলা শহীদের মৃত্যুবরণ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকের বলা এখানে শুরু করছি। ধর্মতন্ত্রিত শৃঙ্খল সম্পর্কে যদি প্রথমেই আমাদের আজকের ভারতবর্ষে এই বিষয়টিকে আলাদা করে দেখতে হয়, তাহলে যে মৌলবাদ, একটি ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম থাকবে না, এই মৌলবাদকে আমরা যদি আলাদাভাবে বিশ্লেষণ করি এবং যারা নারীবাদের কথা বলে, তারা যে যে বিষয়ের বিরুদ্ধে, যে যে বিষয়গুলিকে সমাজ থেকে অবলুপ্ত করার জন্য কথা বলে, সেই বিষয়টাকে যদি একটু ভালোভাবে বুঝি, তাহলে অনেকটাই মিল পাবো। কিভাবে মিল পাবো? না, বারবার যারা এই ধর্মের বিষয়গুলি নিয়ে যারা গবেষণা করছেন, তারা একটি কথা কি বলছেন, না হিন্দু এবং হিন্দুত্ব দুটো বিষয় এক না। একটু গুরুত্ব দিয়ে এখানটা বোঝার জরুরি যে ধর্মটাকে কেন্দ্র করে এরা জিগের তুলছে, সেই ধর্মটাকে, সেই ধর্মের এবং হিন্দুত্ব, এই দুটো জিনিস কিন্তু আলাদা করে দিয়েছে আরএসএস। ওদের কাজই এটা। যেরকম ভাবে ধর্ম আর সাম্প্রদায়িকতা এক নয়, বহু ধার্মিক মানুষ আমরা আশেপাশে দেখেছি। আমাদের বাড়ির হচ্ছে আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আমাদের বাবা মায়েদের আগের প্রজন্ম, ঠাকুমা দিদিমা, এরকম বহু ক্ষেত্র হয়েছে সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেখান, শাক বাজান, ঠাকুরের ছবির সামনে হাত জোড় করে প্রার্থনা করেন, কিছু একটা যদি উইশ থাকে সেটা বলেন। তার মানে সেই মানুষরা বিশ্বাস করেন না যে অন্য একটি ধর্মের মানুষকে গিয়ে কেটে খুন করে ফেলতে হবে। সেই মানুষটি সাম্প্রদায়িক নয়। আমাদের সমস্যা সাম্প্রদায়িকতা নিয়ে। আমরা ধর্মের আচার আচরণ পালন করি না, তার কারণ আমরা বিশ্বাস করি যে ধর্ম দিয়ে এই যে সমস্যা, তার সমাধান হয় না। ধর্ম আফিমের মতো কথাটা বলার আগে আরো 2 পাতা লেখা ছিল। আমরা শুধু শেষের লাইনটুকুকে দিয়ে খামচা মেরে তার আগের লেখাগুলো একটু গুরুত্ব দিয়ে পড়া দরকার। সেখানে কি বলা হচ্ছে, না কোন জায়গায় মানুষ গিয়ে হাঁটু মুড়ে বসতে বাধ্য হচ্ছে, না যে জায়গায় মায়ের কাছে একটা পয়সা নেই, একটা জায়গা থেকে কাজ করে এসে মা দেখতে পাচ্ছেন ছেলে ধূমচর, ডাক্তার দেখানো ন্যূনতম বাইরেটুকু কিনে আনার তার পয়সা নেই, মুখ দিয়ে ফেনা হচ্ছে, ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো নগদ নেই, সেই জায়গায় কি করবেন? তখন আর কিচ্ছু করার নেই, তখন হাই ঈশ্বর তুমি এবার ভালো করে দাও। সেই জায়গায় মানুষ কোথাও একটা হাঁটু মুড়ে গিয়ে বসছে, অসময় মানুষের অদ্ভুত জোষ্ঠীর মতো কোথাও একটা আঁকড়ে ধরছে, যার কোনো মানে নেই। যে জিনিসটা অসার, যে জিনিসটা অবরোধী। ওই একটা গল্প পড়া যায় যে একটা মন্দিরের বাইরে পাথরের মূর্তিতে একটা সিংহ খোদাই করা ছিল। একটা বাচ্চা ছেলে তার বাবার সাথে গিয়ে সিংহটাকে দেখে দৌড়ে পালিয়ে আসছে। তখন তার বাবা বলল ওটা পাথরের সিংহ, ওটা কিছু করবে না। ছেলেটার সাথে সাথে প্রশ্ন করলো, তাহলে ভেতরে যে পাথরের ঠাকুর আছে তার কাছে গিয়ে যে তোমার প্রার্থনা করো, সে কি করে কিছু করে? তো এই বিষয়টা আমরা উপলব্ধি করি বলে আমরা ধর্মে বিশ্বাস করি না
কিন্তু যে মানুষগুলো ধর্মে বিশ্বাস করেন তাদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে যারা তাকে নিয়ে ব্যবসায় পরিণত করবার চেষ্টা করছেন, যারা সেই অন্ধবিশ্বাসটাকে নিয়ে একে অপরের সাথে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, অন্য মানুষের থেকে আলাদা করবার চেষ্টা করছেন, তাদেরকে নিয়ে, সেই ক্ষুদ্র স্বার্থান্বেষীদের নিয়ে আমাদের সমস্যা আছে। নারীবাদকে যদি গোড়ার থেকে দেখা যায়, প্রথম মেয়েদের ঘরের বাইরে আসা, এই কথাটা কে বলেছিল? কোন মার্কসিজম না। কার্ল মার্কস সমাজকে যেভাবে ভাগ করে দিয়ে গেছেন, দাসপ্রথা, তারপর সামন্ত প্রথা, তারপরে পুঁজিবাদ, যেভাবে সমাজের মূলত পুঁজিবাদের একটা স্তর এখনো আমরা অতিবাহিত করছি, সেই সময়ের মধ্যে দিয়ে আছি, সেই হিসেবের ভাগের মধ্যে দিয়ে আমরা যদি দেখি, তাহলে প্রথম মেয়েদের ঘরের বাইরে আসতে হবে, এই কথাটা কিন্তু বলেছে পুঁজি। কারণ 50% বাজার বেশি ধরবে বলে। একজন মহিলা যখন তার হাজব্যান্ডকে বলে তুমি বাইরে যাও এবং বাইরে গিয়ে একটা চাকতি বেলনি কিনে নিয়ে বাড়িতে এসো, এই সংসারে এই কাজটা দরকার, তখন সেই লোকটি গিয়ে শুধু চাকতি বেলনি কিনে নিয়েই বাড়ি আসে। আর এই যেমন রমজান চলছে, সামনে ঈদ, ওই মহিলা যদি নিজে ঈদের বাজার যান, তাহলে চাকতি বেলনিটা কেনেন, তার সাথে দুটো হাতা খুন্তি কেনেন, বাচ্চার পড়ার জন্য একটা জামা কেনেন, এক ডজন কাঁচের চুড়ি কেনেন, কিনে বাড়ি আসে। মানে বাজার আরো বেশি বিক্রি করতে পারছে, যারা বেনিয়া তাদের আরো বেশি জিনিস বিকোচ্ছে। এই কারণের জন্য প্রথম বলা হয়েছিল যে মেয়েরাও ঘরের বাইরে আসুক। আজকে যে মহিলা যে নারী দিবস পালন করা হয়, একটু লক্ষ্য করে দেখলে সেটা দেখতে পারবেন, বলে যে আন্তর্জাতিক নারী দিবস, খুব সুকৌশলে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, এই শ্রমজীবী শব্দটিকে তুলে দেওয়া। তারপর এসে ওই, আমি সবার প্রতি শ্রদ্ধা মাথায় রেখে বলছি, কোনো একটি অভিনেতা অভিনেত্রী, অভিনয় পেশার নিয়ে আমার খুব সম্মান আছে, কিন্তু না কিছু জিনিস জেনে বক্তব্য রাখা তো কখনো সম্মানের বিষয় হতে পারে না। তারা এসে একটা কথা বলেন যে 12 মাসিকা নারী দিবস আলাদা করে পালনের দরকার কি? এটা এমনি এমনি হয়নি, 8 তারিখটাকে এমনি এমনি নারী দিবস বলে করা হয়নি, তার পিছনে একটা বিরাট লড়াই আন্দোলনের ইতিহাস আছে। 8 তারিখে নারী দিবস মানে ল্যাকমে কোম্পানিতে 25% ডিসকাউন্ট না। 8 তারিখে নারী দিবস এই দাবি নিয়ে হয়েছিল যে একটি কারখানায় একই পরিমাণ পরিশ্রম করব, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, আমার একটি পুরুষ শ্রমিকের সমান মজুরি লাগবে। আমি যদি একটা বাচ্চার জন্ম দিই, যে বাচ্চাটা আগামী দিনে এই রাষ্ট্রের শ্রমিক হিসেবে কাজ করবে, তাহলে আমার মাতৃত্বকালীন ছুটি লাগবে। এই নারী দিবসের সেই দিনকার যে দাবি ছিল, সেই দাবি আবার আমরা দেখতে পাই আমাদের রাজ্যে যখন তেভাগা আন্দোলন হয়েছিল। জমিতে চাষের কাজের সময় মেয়েরা যে চাষ করতেন, তাতে একটি মেয়েকে সারাদিনের পরে একটি পুরুষ শ্রমিকের থেকে একই পরিমাণ কাজ করার জন্য কম পয়সা দেওয়া হতো। তার কারণ মেয়েদের দৈহিক শক্তি কম। যে অবস্থা ধান একটি ছেলে শ্রমিক বইতে পারে, অবস্থা ধান নাকি একটি মেয়ে শ্রমিক ওই একই সময়ের মধ্যে বইতে পারে না। এই অজুহাতে কম পয়সা দেওয়া হতো। তেভাগার অন্যতম দাবির মধ্যে এটা ছিল যে একই লিঙ্গ নিরপেক্ষভাবে একই পয়সা তাদেরকে দিতে হবে। সমস্যাটা পুরুষ মানুষ নিয়ে নয়, সমস্যাটা পুরুষ নিয়ে। মাথার মধ্যে যিনি এই বিষয়টিকে অত্যন্ত উপলব্ধি করে ক্যারি করছেন, বহন করছেন, সমস্যাটা সেই চিন্তাধারাটাকে নিয়ে। ভারতবর্ষে নারী ঘটিত অপরাধ, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, যে যারা অপরাধের সংখ্যা তত্ত্ব বিচার করেন, তাদের যদি আপনারা সংখ্যাগুলো দেখেন, তাদের ডেটাগুলো যদি দেখেন, তাহলে ভারতবর্ষে একের পর এক নারী ঘটিত অপরাধ যত হয়েছে, বধূ হত্যার ঘটনা যতগুলো ভারতবর্ষে হয়েছে, সেটা রাজস্থান হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে, ওড়িশা হতে পারে, দক্ষিণ ভারত হতে পারে, তামিলনাড়ু হতে পারে, প্রত্যেকটা নারী ঘটিত অপরাধে কোনো না কোনো ভাবে আরেকটি মেয়ের নাম জড়িয়েছে। হয় তার শাশুড়ি, হয় তার ননদ, হয় তার শ্বশুর বাড়ির অন্য কোনো আত্মীয় স্বজন। মানে পিতৃতন্ত্রটাকে তিনি মাথায় বহন করছেন। প্রথমবার কন্যা সন্তান জন্মালো বলে যে হচ্ছে হাজবেন্ডের মা, শাশুড়ি তার ছেলের বউকে দিনের পর দিন আরেকটি পুত্র সন্তানের জন্য চাপ দিয়ে যাচ্ছেন, তার শারীরিক ক্ষমতা, তার নিজের ইচ্ছা ইত্যাদির বিরুদ্ধে কন্টিনিউ জবরদস্তি করে যাচ্ছেন, তিনি পিতৃতন্ত্রটাকে মাথায় বহন করছেন। আমাদের সমস্যা এই পিতৃতন্ত্রটাকে নিয়ে, আলাদা করে পুরুষ মানুষকে নিয়ে না। তাহলে তো রামমোহনকে নিয়েও সমস্যা হওয়ার কথা, তাহলে তো বিদ্যাসাগর মশাইকে নিয়ে সমস্যা হওয়ার কথা। প্রথম ভারতবর্ষে এইটার বাইরে গিয়ে, আমি মার্কসিজম বা এই এর গণ্ডির কথা বলছি না, ভারতবর্ষের সে অর্থে মেয়েদের যে উন্নততর সমাজ ব্যবস্থায় অংশগ্রহণ করার যে কথা, সেটা তো প্রথম বলেছিলেন রামমোহন বিদ্যাসাগর। তো এইভাবে যদি আমরা
ব্যবস্থা করা হচ্ছে কেন, আলাদা লেডিস ট্রেনের বগির কাউন্টার ব্যবস্থা করা হচ্ছে কেন, ট্রেন নিচ্ছে কেন আলাদা, মেয়েদের জন্য এত ফেসিলিটি, এত কিছু নিয়ে, তাতেও তোমরা সমান হতে পারছো না। তোমরা সমানাধিকারের কথা বলছো না, তোমরা সমান, তাহলে তোমরা আলাদা করে মেয়েদের সিটে বসবে বলে লাফালাফি করছো কেন? দীর্ঘদিন ধরে, মানে যে কথাটা এসসি এসটি রিজার্ভেশনের কথা ক্ষেত্রেও আমরা বলি, দীর্ঘদিন ধরে একটা ছেলে না খেয়ে না ধরে বস্তিতে থেকে কোনো মতে লেখাপড়া না শেখার না সুযোগ পেয়ে বড় হলো, তারপর তার 8-10 বছর বয়স যখন হলো তখন একটা কামচাম দেওয়া একটা ইংলিশ মিডিয়াম স্কুলে কোট টাই করে নিয়ে গিয়ে তাকে আর বাকি 5টা ছেলের সাথে দাঁড় করিয়ে দিয়ে বলা হলো তুমি এবার পরীক্ষায় বসো এবং ওদের মতো রেজাল্ট করে দেখো। ছেলেটার ব্যাকগ্রাউন্ডটাকে বিচার করবে। আলটিমেট দৌড়ে জিততে হলে কোথা পর্যন্ত সেই জায়গাটা বাড়ি টানা আছে, দৌড়টা শুরু হয় কোথা থেকে সেই জায়গায় বাড়ি টানা আছে, তো যাদবপুর পর্যন্ত ছুটতে হবে। একজন দৌড়চ্ছে ধর্মতলা থেকে, একজন দৌড়চ্ছে কাশীপুর বেলগাছিয়া থেকে, একজন দৌড়চ্ছে আমাদের ব্লক থেকে, ডায়মন্ড থেকে। কে আগে পৌঁছবে? আগে 3 জনকে একটা জায়গায় দাঁড় করানো তো দরকার। এত বছরের বঞ্চনার ইতিহাস, সেটাকে একদিকে কোনো সমানাধিকারের কথা বলবে না, বিলুপ্ত হয়ে যাবে। একটা উপরের একটা জায়গা যদি গর্ত হয়ে থাকে, সেই জায়গাটায় বাকি জায়গায় মাটি না ফেলে আলাদা করে মাটি ফেলার দরকার, তবে বাকি জায়গার সাথে সমান করাই হবে। না হলে উপরে ওই গর্ত রেখে যদি প্লাস্টার করে দেওয়া হয়, ভিতরটা ফাঁকাই থেকে যাবে। 2 দিন বাদ আবার ওই গর্ত উপর থেকে প্লাস্টার খসে গিয়ে গর্তই পড়ে থাকবে। আলাদা করে মাটি দিয়ে ভর্তি করবার এখানে দরকার আছে। এতদিন ধরে তাহলে সুযোগ সুবিধা পাচ্ছে। এই যে কয়েকদিন আগে এনআরসিসিএ নদীকে তো বাঁচিয়ে দিল কোভিড কার্যত, জায়গা জায়গায় এনআরসিসিএ নিয়ে তখন ঝামেলা চলছিল। তো এই এনআরসিসিএ নিয়ে যখন ঝামেলাটা শুরু হলো, প্রথমে সবাই খুব আনন্দ পেলো যে মুসলমানদের তাড়িয়ে দেবে। তারপর একটু একটু কষ্ট পেতে লাগলো, যারা বাংলাদেশ থেকে এসছে তাদের তাড়িয়ে দেবে, যারা এদেশের বাসিন্দা তাদের অনেককে, মানে ঘটনাচক্রে আমাদের বাড়ি, আমরা ডাকবঙ্গের অঞ্চলের মানুষ, আমাদের এরকম অনেক আত্মীয় স্বজন আছে যারা এই বঙ্গের, এই দেশে পূর্ব বাংলার সাথে তেমন যোগাযোগ নেই। তাদের কথাবার্তার মধ্যে অনেকের ওই আনন্দ, ওই উৎফুল্লতা দেখতে পেয়েছিলাম। তারপর তাদের একটু একটু করে ভয় বাড়তে লাগলো, যেভাবে জমির নীতি ওরা আনতে শুরু করেছে তখন কেউ সেফ না। এইটা যখন দেখতে শুরু করলাম তখন কি পেলাম না, ও যে 3 পুরুষ ধরে এখানে বাস করেছে তার সার্টিফিকেট লাগবে। একটা সাধারণ কথা বলুন তো, আপনার ঠাকুমা যে বাড়িটায় বাস করেছেন, জীবনে তিনি ভাবতে পেরেছেন ওই জমিটা তার নামে হবে? মেয়েদের জমি দেওয়া মানে প্রথমত তো মেয়েদের দেওয়াই হতো না সম্পত্তি, তারপর মেয়েদের সম্পত্তি লাগু হওয়ার পর হওয়ার পর নামে হলো, কোনো মেয়ে যদি নেয় তাহলে চিচিৎকার, বাপের বাড়ির সম্পত্তির ভাগ নিয়েছে। সমাজকে অস্বীকার করে আপনি আইন কানুন চালাতে পারবেন না। যদিও বা দিল, তাহলেও দিল জামাইয়ের নামে। সেই ভদ্রমহিলা প্রমাণ করবেন কি করে যে তিনি 3 পুরুষ ধরে বাস করছেন? তার প্রমাণের কোনো সুযোগ আছে? একটা বাসের সিট দিয়ে এত সহজে বিচার করা যাবে যে আজকে আপনারই আর কোনো সমান হয়ে গেছে? কোভিড সিচুয়েশনে 2 বছর ধরে স্কুল বন্ধ, এতগুলো বাচ্চা স্কুল ছুট, এতগুলো বাচ্চা অপুষ্টির শিকার, সবথেকে বেশি সংখ্যার মেয়েরা। 6-7 বছর বয়স হলো, স্কুল ছুট, মানে ছেলেগুলো গেল রাজমিস্ত্রির কাছে, দোকানে মোবাইল সারাই করবার কাছে, মেয়েগুলোর বিয়ে হয়ে গেল। মানে 6-7 বছর বয়স না, 12-13 বছর বয়স হলো, 8-9 পড়া বয়সী মেয়েদের একসাথে বিয়ে হয়ে গেল। জীবনে কোনোদিন আর কোনো কন্যাশ্রী পয়সা তাদেরকে স্কুলে ফেরত আনতে পারবে না। মিড ডে মিলের মাথা প্রচুর পয়সা পরিমাণ কমিয়ে দিল। প্রথমত 2.5 বছর ধরে মিড ডে মিল চুরি করে দিল, ওই ছোলার চাল আর আলু দিয়ে সেরে দিল। তারপর মিড ডে মিলের পয়সা চুরি করে দিল। 16 বছর বয়সের 100টা ছেলে এবং 100টা মেয়ের মধ্যে যদি তুলনা করে দেখা যায়, বয়ঃসন্ধিকালের পর থেকে মেয়েদের সামাজিক কারণে, শারীরবৃত্তীয় কারণে রক্তাল্পতা থেকে অপুষ্টির পরিমাণ অনেক অনেক বেশি, একটি ছেলের 50 গুণ বেশি। সেই সমস্যা ছেলতে ছেলতে কোনো মতে মিড ডে মিল, অমৃত সেনের প্রজেক্ট ছিল যা দিয়ে স্কুলে একটু বাচ্চাকে টেনে আনা যেত, সেইটা বন্ধ করে দিল সরকার। এই ব্যবস্থা যখন এইরকম জায়গায় চলছে, তখন এক সূত্রে আমরা দুটোকে এনে বাঁধবো আর সমানাধিকারের কথা বলবো, গোটা পিছন থেকে ইতিহাস
পেলে সেটা চলতে পারে না। প্রথম দিকে আমরা কি দেখতে পেলাম না, এরা বেটি পড়াও বেটি বাঁচাও বলে এলো, একই সাথে সেই সময় গুজরাটে একটি টেম্পো ঘুরে বেড়াচ্ছে সরকারের, মানে মোদি কখনো সেন্ট্রাল গভর্নমেন্টে আসেনি, গুজরাটে সরকার চালায় বিজেপি, একটি টেম্পো ঘুরে বেড়াচ্ছে, সেই টেম্পোটার গায়ে একটা লাইন দিয়ে একটি গর্ভবতী মায়ের ছবি আঁকা, এবং সেই টেম্পোটার মায়ের ছবিটার তলায় লেখা আছে আজ 5,000 খরচ করো কালকা 5 লাখ বাঁচাও। মানে ওই গর্ভবতী মায়ের যে ভ্রূণটা সেটা ছেলে না মেয়ে বিচার করে দেখে 5,000 টাকা খরচ করে আজকেই সেটাকে যদি মেয়ে হয় নষ্ট করো, নাহলে 5 লাখ টাকা দিয়ে কাল বিয়ে দিতে হবে। তারপর শুরু হলো বেটি পড়াও বেটি বাঁচাও। মনোবাদ নিয়ে আমরা এত সমালোচনা, বামপন্থীরা এত কিছুর কথায় কেন যান? কি বলছে মনোবাদ? নারী নরকস্য দ্বার বা পুত্রার্থে প্রিয়তে ভাজ্য। আমি সবার প্রতি সম্মান বজায় রেখে বলছি, একটি ধরেন আমি আমার নিজের পার্টির কথা বলতে পারি, একটি চায়ের দোকানে কে কি খবরের কাগজে পড়ে এসে টিভি চ্যানেল থেকে শুনে এসে কিছু আলোচনা করছে, সেটা কোনোদিন পার্টির কথা হতে পারে না। প্রত্যেকই গুরুত্বপূর্ণ, কথাটা আপনি বুঝবেন না, কিন্তু আমার পার্টির সেক্রেটারি যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা তাই কিন্তু পার্টিকে নিতে হবে। মোহন ভাগবত কি বললেন? এটা খুচরো এলিটেলি আজকে তৃণমূল কালকে বিজেপি এরকম কোন নেতার কথা না, এটা মোহন ভাগবতের কথা। তিনি কি বললেন না, ছেলেরা বিয়ে করে সুখ পাওয়ার জন্য, মেয়েরা বিয়ে করে ছেলেদের সুখ দিয়ে পেট চালানোর জন্য। এটা আরএসএস এর আইডিওলজি, এটাকে বিচ্ছিন্ন করে দেখলে চলবে না। আরএসএস এর যে মানে কতটা এরা সূক্ষ্মভাবে নিচে নেমে নেমে কাজ করে, কয়েকটা উদাহরণ দিচ্ছি। এরা যে আদিবাসীদের যে মানে যারা কোল ভিল মুন্ডা এদের মধ্যে একটি সংগঠন গড়ে তুলেছে, আদিবাসীদের যে এদের সংগঠন, সেই সংগঠনটা কনফারেন্স হয়ে গেছে 2020। সেই সালে এরা ওই কনফারেন্সের দিন দুদিন মানে বাড়িয়ে দেয়। তার কারণ ওই সংগঠনটির নাম ছিল আদিবাসী উন্নয়ন মোর্চা, সেটাকে পাল্টে ওরা করে দেয় বনবাসী উন্নয়ন মোর্চা। তার কারণ আদিবাসী তো আর ছোড়া, নামের বছর হয় না তো আদিবাসী, মানে কোল ভিল মুন্ডা এদেরকে ওরা আদিবাসী বলেই স্বীকার করবে না, তারা তো বলে থাকে বনবাসী। সংগঠনটার নাম বদলে দিল। সরস্বতী স্কুল বাচ্চাদের নিয়ে গিয়ে ওই স্কুলে ওরা ট্রেনিং দেয়, মানে উপর থেকে পচিয়ে দিয়ে একটা বৃক্ষ তৈরি করবার প্রজেক্ট। সরস্বতী স্কুলে প্রথম 3 বছরের বাচ্চা তার স্টাডি মেটেরিয়াল মধ্যে ওই সিডিতে গল্প দেয়, কার্টুন দিয়ে, ওই যে ঠাকুমার ঝুলি গাছের গল্প। আমরা রামায়ণ মহাভারত পড়েছি, পরশুরামের লেখা অনেক পড়ে পড়েছি। ছোটবেলায় যে রামায়ণ মহাভারতের সাথে আমাদের সবার পরিচয় হয়েছে সেটা করিয়েছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। সাধারণভাবে পরশুরাম সেখানে ঘৃণ্য চরিত্র। কে ছিলেন পরশুরাম? বাবার অর্ডারে মাকে খুন করেছিলেন, যার জন্য তার হাত থেকে কুঠার নামতো না। পরশুরাম ঘৃণ্য চরিত্র, নিন্দনীয় চরিত্র। ক্লাস 3 বাচ্চাকে সেখানে প্রথম যে গল্পটা দিয়ে শুরু করানো হচ্ছে পাঠ, সেটা হচ্ছে পরশুরামের গল্প। অন্ধমুনির গল্প না, টুনটুনির গল্প না, অন্য কোনো গল্প না। এবং সেখানে পরশুরামকে পোট্রেট করা হচ্ছে এটা হিরো ভাবে। একটা বাচ্চার মন, একটা 3 বছরের বাচ্চার মন সেই সময় থেকে বায়াস করে 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 এরা তৈরি করবে। এইখানে হচ্ছে এই হিন্দুত্ববাদী বা আরএসএস এর মানে মৌলবাদী, যে কোনো ধর্মের মৌলবাদী খারাপ, এই মৌলবাদী সংগঠনের সবথেকে বড় সমস্যা। একটা জিনিস পরিষ্কার করে বুঝে নিতে হবে, বিজেপি কে? বিজেপি কোনো রাজনৈতিক দল নয়। আরএসএস এর ইলেকটরাল পলিসিতে পার্টিসিপেট করা মাস অর্গানাইজেশন হচ্ছে বিজেপি। নির্বাচনে অংশগ্রহণ করা আরএসএস এর গণসংগঠন হচ্ছে বিজেপি। গান্ধী হত্যার পর ওরা এই নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার হারিয়ে ফেলে, ওই জন্য বল্লভভাই প্যাটেলের এত বড় মূর্তি। তখন গিয়ে পায়ে আচার খেয়ে পড়ে এবং ওই শর্তে ওদের উপর থেকে ব্যান তুলে নেওয়া হয় যে ওরা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং সেই দায়িত্ব গিয়ে পড়ে বিজেপির ঘাড়ে। এই হচ্ছে বিজেপির জন্মগত। এদেরকে পলিটিক্যাল পার্টি হিসেবে ডিল করলে আমাদের গোটা মানে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতিকে এরা গোড়া থেকে মেরে ফেলবে। তৃণমূলের কোন নেতা দিয়ে আজকে ইলেকশনে জিতছে কয়েকটা টাকার জন্য,
সমস্যাটা এইখানে তৈরি হচ্ছে না, সমস্যাটা তৈরি হচ্ছে ওই কেন্দ্রের জেতার পর থেকে ক্লাস 7 এর 8 এর 3 4 বাচ্চাগুলোকে নিয়ে রামনবমীর মিছিলে নামাচ্ছে। ছিল কোনোদিন নাকি আমাদের পশ্চিমবঙ্গে একটা পঞ্চায়েতে প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা ছিল না? সার দিয়ে জল দিয়ে দিদিমণি এদেরকে বাড়িয়ে নিয়ে গেছেন এই জায়গায় যে আজকে প্রধান বিরোধী দল। একটা ডাল থেকে অন্য ডালে, সেই ডাল থেকে অন্য ডালে মনে রাখা মুশকিল। তো এ তো মানে কে টালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয় বালিগঞ্জ যেতে মানে দুটো অটো লাগে, তো ওই দুটো অটো ডিস্টেন্সে ওনার দল চেঞ্জ হয়ে গেছে, কেন্দ্র চেঞ্জ হয়ে গেছে এই এই নির্বাচনে। মনে রাখা মুশকিল হয়ে যাচ্ছে এরা কবে কোন দলে থাকছে। মানে যেন তেন প্রকারের যাকে হোক তাকে, জীবনে কোনোদিন রাজনীতির র জানে না, শুধুমাত্র অভিনয় করে গেছে। আবারও বলছি, অভিনয় নিয়ে আমার সমস্যা নেই। বিকাশ ভট্টাচার্য ঝুঁকি হয়ে যদি ঘুরে দাঁড়াতে পারেন, একজন অভিনেতা অভিনয় করে দাঁড়াতে পারবেন না, নিশ্চয়ই দাঁড়াতে পারবেন, কিন্তু রাজনীতিটা জানেন তো। এই জায়গায় মানুষের রুচি রুটি নির্ভর করছে। একটা মেয়ে রেপ করে তার কেসটা ওখানে ফাইল করা হবে কিনা নির্ভর করছে, ধানের দাম নির্ভর করছে। এই জায়গাটা ছেবলাম করতে আসার জায়গা না। তিনি অভিনয়টা শিখেছেন, রাজনীতিটা শিখে আসছেন, তো প্রশ্নটা সেইখানে আসেননি কেউ, এবং তার ফলশ্রুতি আমরা ভোগ করছি এখন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দিন কি দেখতে পেলাম, ধর্মটা কিভাবে এখানে পৃষ্ঠপোষকতা করছে। আজকে এক জায়গায় গিয়ে সিন্নি খেলাম, কালকে এক জায়গায় গিয়ে ইফতার করলাম, পরশুদিন গিয়ে একটু কেক খেয়ে এলাম। তার মানে আমি ধর্ম নিরপেক্ষ? এটা নয়। প্রশাসনের কাজ আমি এই গোটা বিষয় সম্পর্কে নির্লিপ্ত থাকবো। এই প্রসঙ্গে একটা চমৎকার উক্তির কথা মনে করে, আমরা তখন মানে আমাদের এটা পড়া কথা, জানা বোঝার মতো বয়স আমাদের হয়নি। গণেশ দুধ খাচ্ছে, এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হই শুরু হয়ে গেছিল। লোকে বলছি দুধ নিয়ে যাচ্ছে, গণেশ দুধ খাচ্ছে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা, একটা কথার উত্তর দিয়েছিলেন, উনি খাচ্ছেন তো আমি কি করবো। এইটা প্রশাসকের কথা। আমি তার মধ্যে ঢুকে এবং বিজ্ঞান মঞ্চকে সেখানে পাঠিয়েছিলেন যে ওই ঘটনা বায়ুর চাপে হচ্ছে, কোনো মূর্তি কোনোদিন অজীব পদার্থ, জড় পদার্থ কোনোদিন দুধ খেতে পারে না, সেটা তোমরা গিয়ে প্রমাণ করে আসবে ওখানে। সেই জন্য বিজ্ঞান মঞ্চের মতো একটা সংগঠন আছে রাজ্যে। এইটা হচ্ছে প্রশাসকের কথা। আমার নৈতিক ব্যক্তিগতা রাখতে হবে। আমার কাজ আমার রাজ্যে যেন দাঙ্গা না লাগে সেটা দেখা। আমার কাজ জায়গায় জায়গায় মাথায় পেটি জড়িয়ে ইফতার করে আসা না। আমার কাজ ইমামদের ভাতা দিয়ে তারপর ইমামের ছেলেকে খুন করিয়ে দেওয়ার বন্দোবস্ত করা না। আসানসোলের দাঙ্গা লেগে দুজন মানুষ খুন হয়ে গেল, পুলিশ পাঠিয়ে আনিস খানকে খুন করে দিলেন। তারপর ওর কাছে শিখতে হচ্ছে ধর্ম নিরপেক্ষতার পাঠ। এই জায়গাগুলোকে সার দিয়ে জল দিয়ে আমাদের রাজ্য এমন একটা পরিস্থিতি তৈরি করে দিতে চেয়েছে যাতে আরএসএস এর বসবাস আরো সুগম হয়। এবং মুখের মধ্যে তার দিনরাত লেগে আছে যে তারা আরএসএস এর এই যে নীতিগুলোকে এইগুলো বিরুদ্ধাচরণ করছে। এবং বাকি জায়গাগুলোর যে অবস্থা আমরা দেখতে পেয়েছি, যোগীর রাজ্যে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি, সেই একই অবস্থা, তার থেকে ভয়ঙ্করতম অবস্থা আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যে। প্রশাসকের, আবারও বলছি, প্রশাসনের যিনি প্রধান, আমি ভোট দিয়েছি কি না দিয়েছি, এই ঘরে কারা ভোট দিয়েছি কি না দিয়েছে সেটা ইম্পর্টেন্ট না। তিনি নারী না পুরুষ সেটাও ইম্পর্টেন্ট না। পুরুষ হলে অধিকার ছিল নাকি ওখানে মুখ্যমন্ত্রী হিসেবে জাস্টিফাই করার ওনার ধর্ষণকে? এতদিন তো পুরুষ মুখ্যমন্ত্রী ছিল। ওইখানে দাঁড়িয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী জাস্টিফাই করছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা, মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা, মেয়েটি অসুখে মারা গেছিল কিনা, উনি জাস্টিফাই করছেন ধর্ষণকে। এর আগেও একাধিকবার করেছেন। এইটা রিমাইন্ডিং ব্যাপার। এই রাজ্যে আরএসএস এর পদধ্বনি প্রত্যেক দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এইভাবে শোনা যায়। একটা ডিবেটে কুণাল কামরা বলেছিল, মিস মমতা ব্যানার্জি ইজ মোদিজি ইন কটন শাড়ি। প্রত্যেক দিন আরএসএস এর পদধ্বনি এইভাবে আমরা ওনার যে কাজকর্ম, ওনার যে কথাবার্তা, ওনার যে আচরণ, ওনার দলের যে আচরণ, সেইগুলো প্রত্যেক দিন একটু একটু করে শুনতে পাই। একটি 14 বছরের বাচ্চা, সে মাইনর এজের বাচ্চা, সে গিয়ে ধর্ষিতা হয়ে রাতের বেলা ওখান থেকে ফিরে এলো রক্তাক্ত অবস্থায়। বাপ মাকে প্রবল থ্রেট, হাসপাতালে ভর্তি করতে পারবেন না আপনারা। গ্রামের পাড়ার একটা হাতুড়ে কোয়াক ডাক্তারকে এনে দেখিয়ে কোনো মতে পেন কিলার দিয়ে ফেলে রাখলো, কোনো চিকিৎসা হলো না। রাতের বেলা মারা গেল, পাশে
পাশের বাড়িতে লোক ফিট করা ছিল, সে সাথে সাথে আবার ওই পার্টিতে থাকা ওই আনন্দরত যুবককে ফোন করে বললো যে মারা গেছে। সঙ্গে সঙ্গে এসে গবাদি পশু নিয়ে যায় গ্রামের দিকে, কারো বাড়ি থাকলে তাদের থাকবে দেখবেন, গরু ভেড়া মরে গেলে দুটো পা বাঁধে, বেঁধে মাঝখানে বাঁশ দিয়ে নিয়েছে, মেয়েটাকে ওইভাবে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ফেলে কেরোসিন ঢেলে সেদিন জ্বালিয়ে দিয়েছে। কোথাও ডেথ সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই, পার্টি রাস্তার মধ্যে একটা ঝোপ জঙ্গলে ফেলে জ্বালিয়ে দিয়েছে। ফরেন্সিক হচ্ছে সংগ্রহ, ফরেন্সিক টিম গেছে প্রমাণ, তথ্য প্রমাণ সংগ্রহ করবার জন্য, দ্রুত যাতে হয় কাজটা, সেই জন্য যেদিন তারা আদালতে নির্দেশ করেছে সেদিন বিকেলে গেছে, সেদিন বিকেলে গোটা গ্রামে কারেন্ট অফ। তারপরের দিন সকালবেলায় গিয়ে তাদের আবার সংগ্রহ করতে হয়েছে, এবং ফরেন্সিক টিম যে আগের দিন রাতে গ্রামে ঢুকেছে, তারা মোবাইলে টর্চ ছেড়ে যতটা পেরেছে করেছে, সেই খবর চলে এসছে, এবং ভোর হওয়ার মাত্র অনেক তথ্য অনেক প্রমাণ সেখান থেকে লোপাট হয়ে গেছে। কোন প্রশাসনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বুক ফুলিয়ে বলছেন না, তাকে মার ডাকা ওই এই এখানে সব থেকে বড় হচ্ছে যে গেস্টাপো বাহিনী ছিল ওই হিটলারের, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা খাটিয়ে একটা খুব সুন্দর গেস্টাপো বাহিনী তৈরি করেছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, তাকে দিয়ে করানো হয় বেশিরভাগ কাজ, তো তাকে দিয়ে যারা পরিচালনা করছেন তারা করিয়েছেন। এই গেস্টাপোর নতুন বাহিনীটার নাম হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। অল্প পয়সায় এদেরকে নিয়ে নিয়োগ করেছে, রাজ্যে চাকরি নেই, এবং এদেরকে চাকরিটা বাঁচানোর জন্য কার্যকর যা ইচ্ছা তাই এদেরকে দিয়ে করানো হচ্ছে। রাস্তায় প্রকাশ্যে দিবালোকে দাঁড়িয়ে গাড়ি আটকে পয়সা দেবে, জায়গায় জায়গায় দেখবেন, এরা নিজেরা সবটা করতে চায় না, কিন্তু মাথার উপরে এদের এমন খারাপ করে যে ওই 7,000-8,000 টাকা যদি বন্ধ হয়ে যায় বাড়িতে ভাত চলবে না। সেই জায়গাটা নিয়ে গিয়ে ওরা ফেলেছেন, মানে বেকারত্বকে এমন জায়গায় নিয়ে যেতে হবে। ওই একটি কোম্পানি এসেছিল ভারতবর্ষে, তারা যখন আসে এখানে তাদের অফিস খুলতে, তখন বলা হয় যে এই কাজ অস্ট্রেলিয়ান কোম্পানি, অস্ট্রেলিয়ার কোনো যুবককে যদি দেওয়া হয়, সে যা মাইনে চাইবে তার 1/4 মাইনেতে ভারতবর্ষের ছেলেপিলেরা করবে। সেই 1/4 মাইনেও দেখা যাচ্ছে 60,000 টাকা। আমার আপনার ঘরে একটা ছেলে 60,000 টাকা বেতন পায়, সকালবেলা উঠে ধবধবে চকচকে একটা শার্ট পরে গলায় টাই ঝুলিয়ে সেক্টর 5-এ যাচ্ছে চাকরি করতে, মানে বিরাট বড় ব্যাপার এই বাজারে। কিন্তু আদতে সে যা কাজটা করছে, যে গাভার মতো তাকে যখন ফোন করছে তখন তাকে যেতে হচ্ছে, যেভাবে তাকে নিংড়ে নিয়ে খাটানো হচ্ছে, তার পরিশ্রম বেতন সবকিছু হওয়ার কথা। প্রথমত তো ততক্ষণ কাজই করার কথা না, মানুষের 8 ঘন্টা কাজ করার কথা, তো তার বেতন হওয়ার কথা অনেক বেশি। তারপরেও এখানে করছে, কেন করছে না, সেই কোম্পানিটা খুব সুন্দর কথা বলেছিল তাদের ব্রোশিওরে, মরুভূমিতে দুব্ব ঘাস দেখতে লাগে বটবৃক্ষের মতো, মানে জায়গাটাকে এমন ভাবে ন্যাড়া করে দাও, শুকনো করে দাও, যে সেখানে যে 2-4টে এটা সেটা জন্মাবে, সেটাই মনে হবে মহিরূপ। পশ্চিমবঙ্গটাকে এরকম সুন্দর করে ন্যাড়া বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে 2-4টে যে সিভিক ভলেন্টিয়ার সেইটাকেই আঁকড়ে ধরবার জন্য প্রত্যেক দিন তারা যা ইচ্ছা তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এবং এর সাথে কারা আছে না, ওই ভিডিও এসডিপিও যে অফিসার, তাদেরকে যে রাজি হবেন না কালকে তার সুন্দরবনে বদলি, সেখান থেকে কিছু না করবেন তো একদম সিকিম বর্ডারে বদলি, প্রাণের দায়ে, সংসার চালানোর দায়ে কোনো মতে রাজি হতে হচ্ছে। এরকম একজন অফিসার কিন্তু প্রাণের দায়ে রাজি হননি, শয়তানের মস্তিষ্ক ভারতী ঘোষাল। মির্জাকে আমরা দেখেছিলাম ঘুষনিতে, তার আগে মির্জাকে অন্য একটি জেলায় বদলি করে নিয়ে যাওয়া হয়েছিল। এদেরকে ঘুরিয়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন অপরাধ করবার জন্য, এবং অপরাধগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এদেরকে নিয়ে ঘুরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কটি খুনকে চাপা দেওয়ার জন্য মির্জাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এই ভারতী ঘোষ তখন জঙ্গলমহলে তিনি দায়িত্ব পালন করছেন, রাতের বেলা একটি কমরেডের পরিবারের ব্রাঞ্চের কমরেড তিনি, তার পরিবারের মেয়ে গণধর্ষিতা হন এবং হাসপাতালে ভর্তি, মেয়েটি কোনো মতে বেঁচে যায়, প্রবল রক্তক্ষরণ, এরকম অবস্থায় কোনো মতে বেঁচে যায়। থানায় যখন যাওয়া হচ্ছে, এই ভারতী ঘোষ টেবিলের ওপর পা তুলে তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন প্রথম কথা, মেয়েকে দিয়ে অভ্যাস করার নাকি, বেশ ক্ষমতা আছে তো, এরপরেও বেঁচে গেল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কটা ঘটনা এরকম হাসখালি জায়গায় হয়তো হয়, আমরা জানতে পারি না, একটা সামনে আসে। এর থেকে কম ঘটনা, এর থেকে কম অপরাধ জায়গায় হয়, তুলনায় জানতে পারি না।
সামাজিক অবস্থাটাকে এই ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়া। খারাপ লোক খারাপ কাজ তো করবেই, কিন্তু খারাপ লোকের পিছনে প্রশাসন মদত দিচ্ছে, এইটাই হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। খারাপ লোকগুলো যাতে কাজ করতে পারে তার জন্য আইন ব্যবস্থাকে ভেঙে চুরে তছনছ করে ফেলা হচ্ছে, এইটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। কর্ণাটকে একটি জায়গায় একটি হাইকোর্ট, ওই রাজ্যের মধ্যে একটি কোর্ট, সেখানে রায় হচ্ছে, একজন ধর্ষিতা তিনি এসে এজলাসে দাঁড়িয়েছেন, তার দিকে তাকিয়ে জজ এসে একটু জিজ্ঞেস করেছেন, এত কালো গায়ের রং তোমাকে রেপ করতে ইচ্ছে করলো? এইখানে আরএসএস জিতছে। এই ভয়ঙ্কর ভারতবর্ষের দিকে আমরা একটু একটু করে তাকিয়ে এগিয়ে যাচ্ছি। ছোট ছোট জায়গায় অপমানিত অনেক অনেক কিছু দেখতে হয়। যারা এখানে বসে আছেন চোখের সামনে, বেশিরভাগ মানুষ এসেছেন মধ্যবিত্ত পরিবার থেকে, ভদ্রলোক বলতে চায়নি। যারা বসে আছেন এখানে আমার মায়ের বয়সী যে সমস্ত ভদ্রমহিলারা, আমাকে বলতে হবে না, আপনাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এরকম অনেক অনেক অভিজ্ঞতা আপনাদের আছে যে যখন অল্প বয়স বিয়ে করে সবে এসছেন, ভালো করে রান্না করতে পারতেন না, রান্নাঘরে দুবারের বেশি 3 বার ঘাম মুছলে জিজ্ঞেস করা হতো ও বাবার বাড়িতে রান্নাঘরে এসি লাগানো ছিল? আমাকে বলতে হবে না, কিন্তু আপনারা মিলিয়ে দেখুন, কোনো না কোনো ভাবে অভিজ্ঞতার সাথে মিল পাবেন। সমস্যা হচ্ছে এই ভাগগুলো, এই আমাদের চোরা যে স্রোত, সেই ভাগগুলো সমাজের বর্তমান অবস্থায় দীর্ঘদিন ধরে আছে। এটাকে চেষ্টা করা হয় ঝুঁকতে, চেষ্টা করা হয় সমান্তরাল অবস্থায় আনতে, কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে এগুলোকে আমাদের আর মনেই হচ্ছে না কোনো রকম মানে অস্বাভাবিক অবস্থা। আগে তো প্রাণে বাঁচি, আগে তো অ্যাক্সিডেন্টের খারাপ থেকে বাঁচি, চটপট এমন বিকৃত হয়ে যাচ্ছে, অন্ধত্ব নেমে আসছে, সেই মেয়েটি মানে মারা যাওয়ার থেকে তো বড় কিছু করে রেখে দিচ্ছে। আগে তো প্রাণে বাঁচুক মেয়েগুলো, এইরকম পরিস্থিতিতে ফেলে দিচ্ছে যাতে এই পিছন দিকে যে দীর্ঘদিনের ইতিহাস, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে দীর্ঘদিনের লাগেজ আমরা পিঠে করে বলছি, সেগুলোকে আর লাগেজ বলেই মনে হচ্ছে না। এই ভারতবর্ষের প্রত্যেক দিন একটু একটু করে আমরা বেঁচে থাকতে এবং আমাদের সন্তান সন্ততিকে বাঁচিয়ে রাখতে বাধ্য হচ্ছি। যে বাড়ির বাচ্চাগুলো থাকছে সেগুলোকে বাঁচিয়ে রাখতে বাধ্য হচ্ছি। আমরাও যখন ক্লাস 8-9 পড়তাম, আমাদেরও যখন জয়েন্টের কোচিং চলতো, অমুক তমুক চলতো, 9টা বেজে গেলে মা বলতো যেখানে টিউশন পড়বে ওখানে দাঁড়িয়ে থাকবে, আমি গিয়ে বাড়ি নিয়ে আসবো। আজকেও নিয়ে আসার সময় মাও সেফ না, মায়ের নিরাপত্তার দায়িত্ব কেড়ে নেবে। পরিস্থিতিটা এই জায়গায় প্রত্যেক দিন গিয়ে পৌঁছাচ্ছে এবং সরকার তাদের প্রত্যেক দিন একটু একটু করে ঘি ঢালছে। সামাজিক যে, আমি মেয়েদের বিষয়ে আরো একটু করে বলছি, সামাজিক যে জায়গাগুলো আমাদেরকে চেপে রাখার যে জিনিসগুলো চলছে, আবারও বলছি এটা পৌরুষ নিয়ে সমস্যা, কোনো নির্দিষ্ট একটি লিঙ্গের প্রতি বিদ্বেষ পোষণ করা না। সেই জায়গাগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে দেখবেন যে মা বলে বিরাট গৌরবান্বিত করে দেওয়া হয়। মা মানে আঁচলে হলুদ লাগা ত্যাগের প্রতিমূর্তি, বাচ্চাকে খাইয়ে দিয়ে দিনের পর দিন না খেয়ে থাকবেন, এবং তারপর গর্ব করে বলা হয় যে ওই কোনোদিন মাছের টুকরো পাননি, ঝোল আর আলু দিয়ে 12 মাস তিনি ভাত খেয়ে গেছেন এবং তারপর আলসারে মারা গেছেন, মুকুল ফ্রেমে একটা বড় ছবি বানিয়ে বড় করে গোলাপের মালা দিয়ে দিলাম। তার মানে ইকুয়ালি অপদার্থ তুমিও। সংসারের তোমার একজন সদস্য প্রত্যেক দিন যিনি সংসারের খানি টানছেন, তিনি দুবেলা পেট ভরে খাননি, এটা তুমি দেখো। ওই ওখানে যে বড় বড় পানি দিচ্ছ সেদিন তুমি নিজের অপদার্থতার কথা বলছো, তোমার মায়ের গৌরবের কথা বলনি, বা তোমার পরিবারের বাকি সবার অপদার্থতার কথা বলছো। এই যে ওপরে একটা বড় মোড়ক লাগিয়ে তার ইচ্ছা করতে পারে একদিন আমি রান্না করব না, এবং যে মহিলারা কোনো না কোনো কারণে সরাসরি, যাকে আমরা বলি অর্থনৈতিক একটা পরিকাঠামোয় অংশগ্রহণ, চাকরি বাকরি ইত্যাদি পরিকাঠামোয় অংশগ্রহণের কথা, যে মহিলাদের আমরা প্রত্যেক দিন যেটা বলি তাতে সরাসরি হয়তো অংশগ্রহণ করেন না, বাড়ির কাজ করেন, ঘরের কাজ করেন, সেই মহিলারা কেউ হাউস ওয়াইফ নন, তারা হোম মেকার। সকালবেলায় উঠে ওই ভাতটা রান্না হয় বলে কেউ অফিস যায়, সকালবেলায় উঠে ওই ভাতটা রান্না হয় বলে কেউ স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করতে পারে, 2-4 বছর লেখাপড়া শিখতে পারে। তার একদিন ইচ্ছা করতে পারে আমি একটা সিনেমা দেখবো, তার একদিন ইচ্ছা করতে পারে আমি আজকে রাখবো না, তার
সিএল নেই, ক্যাজুয়াল লিভ নেই, তার কোনো মেডিকেল লিভ নেই, তার কোনো শনিবার হাফ ডে নেই, তার রবিবার নেই। তিনি 365 দিন 24 ঘন্টা 7 দিন তিনি মাথার ঘাম পায়ে ফেলে কেটে যেতে বাধ্য, কারণ তিনি ঘরে আছেন। এই টেকেন ফর গ্রান্টেড যে সিস্টেম, সেই সিস্টেমকে এর আগেও আমরা দেখেছি মেয়েদের রান্নাঘর থেকে বের করে আনা এবং সামাজিক আর 5টা কাজে তিনি চাকরি না করতে পারেন, তিনি হয়তো ভালো আবৃত্তি করতেন, তিনি বেহালা বাজাতেন, তিনি বই পড়তেন, কিছু করতে পারেন না, বই পড়তে তার ভালো লাগে, তার একটা সিনেমা দেখতে ভালো লাগে। এই সংসারের জন্য তার ন্যূনতম সময় মানে ওই 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। এই যে শ্রমিকের ভাগ, তিনিও তো প্রিয় শ্রমিক, তার ওই 8 ঘন্টা বিনোদনের জায়গাটা জোগানোর জন্য আগে রাশিয়ায় আমাদের কমিউনিটি কিচেনের মতো একটা সিস্টেম চালু করেছিল। তাতে হচ্ছে এক জায়গায় রান্না করে খেলে মায়েদের কিছুটা সময় ওই রান্নাঘরের কবল থেকে এসে বাঁচে এবং তারা আর 5টা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। সেই সমাজ ব্যবস্থা হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা প্রত্যেক দিন যে জায়গাটায় এগিয়ে চলেছি সেই জায়গাটায় আমাদের যদি খুব মানে ফুটিয়ে নিচ পর্যন্ত নেমে আমাদের দেখতে হয়, তাহলে প্রত্যেক দিন তার সাথে রিলেটেড আরো মহিলা গঠিত অপরাধের পরিমাণ বাড়ছে। কি বাড়ছে? ডাইনি সন্দেহ হত্যা। ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে ডাইনি সন্দেহ হত্যা 1 লাখে অনেক বেড়ে গেছে। এবং একটা মজার ব্যাপার হয়, আমাদের এমন একটা বিষয় নিয়ে আমার সোশ্যাল মিডিয়ায় সবাই তো খুব অ্যাক্টিভ, একটার পর একটা পোস্ট দিতে থাকে সবাই। আমাদের যখন একটি খুব সুকৌশলী সিদ্ধান্ত কেউ নিতে চায়, সরকার নিতে চায় বিশেষ করে, এর আগে কংগ্রেস গভর্নমেন্ট এটা খুব ভালো করতো। ওই যে যেদিনকে ওই দাঙ্গার বিরুদ্ধে মিছিল ছিল সেদিনকে ওই বডি চালানো হয়েছিল, ফলে কোনো লোক মিছিলে যায়নি। ওই দূরদর্শনে তখন সিনেমা বেশি চলতো না, হঠাৎ করে দুপুরবেলা বডি চালানো হয়েছিল বলে সব মানুষ ওখানে আটকে গিয়েছিল। প্রণব মুখোপাধ্যায় তখন ছিলেন তথ্য সম্প্রচার দপ্তরের দায়িত্বে। তো সেই ইয়ে হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার এখন আরো ভালো করে করেন। ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়ে গেল শ্রমিক কারা 8 ঘন্টা শ্রম, ওই যে 4টে শ্রমকোডের বিরোধিতা করে ধর্মঘট গেল বা এইসব, আজকে শ্রমকোড লাগু হয়ে যাওয়ার যে প্রাথমিক শর্তগুলো যেদিনকে পাস হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টে আমরা তো জানতে পারিনি। কেন জানতে পারিনি? সেই একই দিনে একটি বিষয় নিয়ে তর্ক চলছিল, গীতা ভারতের জাতীয় ধর্মগ্রন্থ হবে কি হবে না। এটা এমন একটা সেন্সিটিভ বিষয় যেটাকে মানুষের সামনে ছুড়ে দিবি, এটা নিয়ে তর্ক করতে লাগবে, বিশেষ করে অল্পবয়সী ছেলেমেয়েরা। তারাই তো বেশি টেক্সট হেভি, তারাই তো বেশি টুইটার, বেশি ফেসবুক, বেশি হোয়াটসঅ্যাপ করে। একদম ছুটে যাবে হ্যাঁ গীতা জাতীয় ধর্মগ্রন্থ হওয়ার উচিত, আর একদম ছুটে যাবে না হওয়া উচিত না। গীতা ভারতের জাতীয় ধর্মগ্রন্থ হলেও পেট্রোলের দাম 10 টাকা কমবে না। গীতা ভারতের জাতীয় ধর্মগ্রন্থ হলেও আনাজের দাম 5 টাকাও কমবে না, আপনার বাড়ির রান্নার গ্যাসের দাম 5 টাকাও কমবে না। গীতা ভারতের জাতীয় ধর্মগ্রন্থ হলেও হাঁসখালির মতো ঘটনা ঘটবে, কিছু যাবে আসবে না। কিন্তু আমরা সেই নিয়ে তর্ক করতে ব্যস্ত থাকলাম, আর এদিকে ভারতবর্ষের পার্লামেন্টে কি করে গেল শ্রমিক কারা, তারা কতটা অধিকার পাবে রাষ্ট্রের থেকে, তাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নিরাপত্তা ইত্যাদি থাকবে কি থাকবে না। এই যে পিঠে ব্যাগ নিয়ে ওই ডেলিভারি বয়রা যায়, 60 বছরের একটা লোককে ওখানে নিয়োগ করে না, করে একটা 24 বছরের ছেলেকে। যেদিন বলবে আমার মায়ের চিকিৎসার জন্য হাফবেলা ছুটির দরকার, ঘাট ধরে বের করে দেবে। তার কারণ আরো 3000টা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে ওই কাজটা করবে বলে। তাদের কোনো নিরাপত্তা নেই, চাকরির কোনো স্থায়িত্ব নেই। তো এই ভারতবর্ষে প্রত্যেক দিন যখন এরকম একটা পরিস্থিতি এগিয়ে চলছে, তখন ছোট ছোট জায়গাগুলোকে আমরা কিভাবে ধরতে পারি না। একটা ছোট ঘটনা বলি, মানে দেশটা এমনি কিরকম ছিল, তার উপরে তো চেপেছে হিন্দুত্ববাদ। 2021 সালের ঘটনা, একদম সম্প্রতি কলকাতার একটি নামী নার্সিং হোমে একটি 15 বছরের মেয়েকে নিয়ে যাওয়া হয়, তার জরায়ুতে একটি টিউমার ধরা পড়ে। বাবা মাকে ডাক্তাররা বই করে বোঝান, মেডিকেল বোর্ড বসে এবং বসিয়ে বোঝান যে টিউমারটি বিনাইন টিউমার নয়, এটি ম্যালিগন্যান্সি ক্যারি করছে, খুব অল্প অবস্থায় আছে, এখনো পর্যন্ত বাদ দিলে কিছুটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে জরায়ু, কিন্তু মেয়েটি প্রাণে বাঁচবে, এর কোনো ক্ষতি হবে না। ইমিডিয়েট এটাকে
দিয়ে যদি একটু কেমোথেরাপি করা যায় মেয়েটা বাঁচবে। তো যেহেতু জরায়ুতে বাবা মা কিছুতেই করবেন না, করে নিয়ে গেলেন সাউথ ইন্ডিয়া, সেখানেও ডাক্তাররা একই কথা বললো। তারপর কবিরাজি চিকিৎসা করালেন, করিয়ে 8 মাস বাদে ডিসেম্বর মাসে যখন ফেরত এসছেন, সেই টিউমার বিরাট আকার ধারণ করেছে, সারা শরীরে ছড়িয়ে গেছে এবং মেয়েটি মারা গেল। আমরা কেউ হাত পাওয়ালা জরায়ু নই, তা বাদেও আমাদের একটা আইডেন্টিটি আছে, মাথার মধ্যে ঘিলু আছে, শ্বাস নেওয়ার জন্য দুটো ফুসফুস আছে। আপনারা যদি কেউ এইরকম একটা দেশে আমরা বাস করি যেখানে আমাদের জন্মাতে গেলে পারমিশন লাগে। ভারতবর্ষের সব থেকে প্রিভিলেজ সেকশনের মেয়েদের মধ্যে আমরা আছি, যারা জন্মানোর সুযোগ পেয়েছি, তারপর লেখাপড়া করার সুযোগ পেয়েছি, তারপর এখানে এসে দু চার কথা বলবার মতো ক্ষমতা আছে। যারা রাজস্থান বেড়াতে যান, ওই বুন্দির কেল্লা হ্যান ত্যান থেকে যদি ছোট ছোট কেল্লাগুলোর দিকে যদি যেতে থাকেন, তাহলে দেখবেন ওই কেল্লার বাইরে যে মেন ফটক কেল্লা, তার পাশে এরকম কাঠের ফ্রেম দিয়ে বানানো চৌকো চৌকো জায়গা, ওগুলো হচ্ছে বাড়িতে মেয়ে জন্মালে এনে ওই গেটগুলো তো পাথর দিয়ে বানানো, মানে ছুঁড়ে দেওয়া, সদ্যজাত মাথাটা নড়ে ওখানে ফেটে মারা যেত, ওই দাগগুলোকে বাঁধিয়ে রাখতো। সেই পরিবারের তত জোর, সেই পরিবারে ওগুলোকে দেখিয়ে বলা হতো নতুন বউ এলে যে এই পরিবার এত ঐতিহ্যশালী। সেই ভারতবর্ষ এটা। সেখানে এইরকম একটা দেশের মধ্যে যখন হিন্দুত্ব কায়েম হচ্ছে, তখন ভয় কি লাগাচ্ছে? আমি ছোট উদাহরণগুলো শুধু বলছি যে ভয়াবহতা কোন জায়গায় আমাদের যাচ্ছে, সেই জায়গাটাকে একটু অনুভব করার জন্য। একটা ছোট্ট ঘটনা বলি। সামনে আমার অনেক বয়স্ক জেঠু জেঠিমার মতো বাপ কাকার বয়সী লোকজন আছেন, তাও আমি কথাটা বলছি। আমার একটি বন্ধু, সে ইঞ্জিনিয়ার, সে কাজ করতে গেছিল হরিয়ানা। সেখানে গিয়ে ওই ইলেকট্রিকের পোস্ট পোতা হয়, সে ওই জায়গার জমি দেখতে যেত গ্রামে গ্রামের ভিতরে। ওখানে মেয়েদের মধ্যে অসাম্য, কন্যাভ্রূণতা অত্যন্ত বেশি। তো সেখানে যেতে যেতে ও একদিন যাচ্ছে সন্ধ্যেবেলায়, গিয়ে দেখছে আখের ক্ষেত দুপাশে, যেতে যেতে আখের ক্ষেতের ঝোপগুলো মানে অস্বাভাবিকভাবে নড়ছে। তাড়াতাড়ি করে ওর ড্রাইভার, ওর খানসামা আর ও নিজে একটা গাড়ির মধ্যে গাড়িটা দাঁড় করিয়ে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে দেখছে প্রচন্ড ভয়ে কুকুরে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। মেয়েটি দলিত, ছেলেটি উচ্চবর্ণ। প্রেম করেছে, ওরা গাঁ থেকে ছুটে পালিয়ে এসছে। মানে গ্রাম শেষ হওয়ার পর ওই ক্ষেত পেরিয়ে অন্য গ্রাম শুরু হবে। নিজেদের গ্রাম ছেড়ে ওরা পালিয়ে চলে এসছে মাঠে মাঠে। হঠাৎ গাড়ি আসছে দেখতে পেয়ে ওই ছোটের মধ্যে ঢুকেছে। প্রভাব ভাবে ওই অঞ্চলে এরকম অবস্থায় যদি কেউ ধরা পড়ে, তার একটাই শাস্তি, ছেলেটাকে মারা হয় এবং মেয়েটিকে রেপ করে খুন করে দেওয়া। ওর ড্রাইভার দেখে দৌড়ে দৌড়ে এসে প্রথম আমার বন্ধুটিকে জিজ্ঞেস করে যে যেহেতু ও অফিসার, ও বাবু, তাই ওকে অফার দেয় যে আচ্ছা তাহলে প্রথমে আপনি যান, তারপর আমরা যাব। তো স্বাভাবিক মানে ঘটনাচক্রে ওখানে ওই ছেলেটি ছিল, সে তখন প্রচন্ড চিৎকার করে এবং তারপরে দেয়। ওরা নিতান্ত নিচে পদস্থ কর্মচারী, তাই নালে ওদের সেদিন চোখের ভাষা বা শরীরী ভাষা যা ছিল তাতে আমার বন্ধুটাকে ধরে ওখানে খুন করে ফেলত এইরকম। ও তখন চিৎকার চেঁচামেচি করে ওই ছেলে মেয়ে দুটোকে গাড়িতে তোলে এবং তুলে ওদের ইয়েটা পার করে স্টেশনের কাছে ছেড়ে দিয়ে আবার ফিরে আসে। এবং ফিরে আসার পর গ্রামের মোড়ল সবাইকে ডেকে এনে ওকে ঘিরে ধরে অনেক রকম অনেক কাণ্ড হয়। সে মিথ্যে কথা বলে কেস কাবারি হওয়ার মতো অবস্থা, সেখান থেকে কার্যত পালিয়ে আসতে বাধ্য। এইটা ভারতবর্ষ এবং এর ওপরে চাপানো হচ্ছে মনুবাদ। তার কুৎসিততম রূপ এই যে হাসখালি দুটো চারটে আমাদের মধ্যে উঠে আসছে না, এটা কোনো বিকৃত ঘটনা নয়। এইটা সমাজের প্রশাসকের এজেন্ডা। কোন জায়গায় এজেন্ডা পরিণত হচ্ছে না? এর আগে চম্পলা সরকারের ঘটনা দেখেছি, সুনীল দত্তের ঘটনা দেখেছি। তারপরে যেদিন দরকার লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণটাকে নিজের পক্ষে নিজের এজেন্ডার কাজে লাগাবে, আর যেদিন দরকার লাগবে সেদিনকে খুন হয়ে যাওয়ার পরেও বলবে ছেলেটির সাথে সম্পর্ক ছিল কিনা, ওষুধে মারা গেছে কিনা। এইটা হচ্ছে শাসকের মাথার মধ্যে আরএসএস কথা বলছে, শাসকের মাথার মধ্যে মোহন ভাগবত কথা বলছে প্রত্যেকদিন। সুনীল দত্ত বিনা কারণে পরে ওই তাপসী মালিকের বাবা এসে বললেন যে খুব ভুল হয়ে গেছে।
তার প্রতি যাবতীয় শ্রদ্ধা মাথায় রেখে বলছি, আপনার মেয়ে খুন হয়ে গেল, কে আপনাকে সে দুটো কথা বললো বলে আমি তার প্রতি শ্রদ্ধাশীল। তিনি সন্তানহারা মেয়ের বাবা, কিন্তু তিনি আরেকজনের নামে যে অভিযোগটা দিলেন, একটা সাফসুতুর লোক এত বছর জেলে রইল, তার স্ত্রী তার ছেলে বাজারে যতবার বেরোতো লোকে আঙুল দিয়ে বলতো দেখো মুখে ছেলে যাচ্ছে, ওর বাবা এই কাজ করেছে। তারপর বেরিয়েছে সুই দত্ত, এখন আমার পার্টির কমরেড, এখন তাপসী মালিকের বাবা বলছে তৃণমূলের লোক আমাকে এটা বলতে বলেছিল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দরকার লাগবে ওরকম একজনকে সুই দত্ত বানাবে, ওরকম চপলা সরকারকে নিজের স্বার্থে ব্যবহার করবেন, ওরকম তাপসী মালিককে নিজে তৈরি করবেন, মানাবেন ঘটনা, এবং তাই নিয়ে কেটে কেটে রাস্তা আটকে একাত্তর করবেন। আর যেদিন দরকার লাগবে না সেদিনকে বলবেন যে ওর সাথে ওর যে কাস্টমারের ঝগড়া চলছিল, মেয়েটা অসুখে মারা গেছিল। তার মানে প্রত্যেকদিন রেপ একটা পলিটিক্যাল এজেন্ডা, ফ্যাসিস্টের রেপ হচ্ছে তাদের পলিটিক্যাল একটা এজেন্ডা। এটা কোনো বিকৃতকাম লোকের বহিঃপ্রকাশ নয়। যতক্ষণ ধর্ষণ বিকৃতকাম লোকের বহিঃপ্রকাশ থাকে সমাজে, ততক্ষণ সংশোধনের একটা জায়গা থাকে। যতক্ষণ সেটা শাসকের এজেন্ডায় রূপান্তরিত হয় তখন সেটা ভয়াবহতম। এখন আমাদের সমাজে এই বিষয়গুলি এই রকম জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, এটা ভয়াবহতম। তাই আমাদের একজন মানে ভোটাধিক ভোট পাওয়া একজন এমপি পার্লামেন্টে যাওয়ার পর বলতে পারে এই কাজটা না করলে ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করে দিয়ে চলে আসবে। এটা থ্রেট, এটা এজেন্ডায় রূপান্তরিত হচ্ছে, যেটা আরএসএস এর এজেন্ডা। এইটা সবথেকে বড় ভয়াবহতম। এই যে এত কিছু হচ্ছে তার মধ্যে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি? অনেক আগে আমি অনেকক্ষণ বোধহয় দরকার থেকে বেশি বলে দিয়েছি, এটা তো এবার শেষ করব। অনেক আগে আমাদের এখানে প্রমীলা বাহিনী আমাদের ছিল, বর্তমান থেকে শুরু করে লাল বাংলা থেকে শুরু করে পার্টির নেতৃত্বে চলতো। আমাদের মহারানী কোনার অন্যতম তার সংগঠক ছিলেন। উত্তর চব্বিশ পরগনার একটা বড় এরকম শক্তিশালী প্রমীলা বাহিনী ছিল। আবার আমি দেখলাম আপনাদেরই জেলায় বোধহয় ফিজিক্যাল হচ্ছে যে ক্যারাটে ট্রেনিং এগুলো শুরু করেছে। এটা কোনো গৌরবের কথা নয়, এটা রাষ্ট্রের হচ্ছে যে প্যারালাল কিছু তৈরি করার কথা নয়। তার কারণ আমার নিজের নিরাপত্তা যদি আমি নিজে বহন করে নিই তাহলে তুমি ভাই বসে আছো কেন? নিউমোনিয়ায় ভোগা যে রোগা পাতলা মেয়েটা প্রত্যেকদিন রাতের বেলা সেক্টর 5 থেকে অফিস থেকে কাজ করে ফিরবে, পারবে না সে ক্যারেক্টার শিখতে? তার নিরাপত্তা নেই? তাহলে পুলিশ প্রশাসন আছে কেন? তাহলে ভোট নেই কেন? আমার নিরাপত্তা দায়িত্ব তো তাদের। কিন্তু দিনের পর দিন যখন তারা নিচ্ছে না, লড়াই আন্দোলনের পাশাপাশি এই জায়গাগুলো আমাদের বাধ্য হয়ে একটু একটু করে মজবুত করতে হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে সূক্ষ্ম ব্যাপারগুলো যেগুলো আমাদের প্রত্যেকদিন মাথার মধ্যে চালিত করে করে আমাদের একটু একটু করে বিবাস করে দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন প্রতিটা চ্যানেলে সন্ধ্যাবেলায় যখন ওই সিরিয়ালগুলো হয় তখন তার মধ্যে ধর্মের কন্টেন্ট বেড়ে গেছে। এইটা 2019 সালে ভারতবর্ষের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আসা একটি নির্দেশিকা প্রত্যেক চ্যানেলকে, যে তারা যাই দেখাক না কেন তার মধ্যে যা ধর্মীয় কন্টেন্ট এতদিন দেখাতো, অবশ্যই হিন্দু ধর্মীয় কন্টেন্ট, সেইটা আরো 25% বাড়িয়ে দিতে হবে। ওই যে বাচ্চাদের হচ্ছে কৃষ্ণ গণেশ এসব দিয়ে ছোট ছোট কার্টুন, এবং মেয়েদের মানে সাধারণত মহিলারা দেখেন, অনেক পুরুষও দেখেন, বাড়িতে যে সিরিয়াল গুলো হয় তাতে হচ্ছে যে ভক্তি রসের ধারা প্রত্যেকদিন এইগুলো দিয়ে বাড়িয়ে দেওয়া, এবং তার মধ্যে থেকে একটু 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 করে কুসংস্কারকে ইনজেক্ট করা, তার মধ্যে দিয়ে প্রত্যেকদিন বোঝানো যে শিক্ষিত সে হচ্ছে সব থেকে বেশি মানে খারাপ মানুষ। এই জায়গাগুলো দিয়ে একটু একটু করে আমাদেরকে প্রত্যেক দিন এই পিছনের ঠেলার কাজ চলছে, প্রত্যেক দিন একটু একটু করে অন্ধকারের দিকে ঠেলার কাজ চলছে। এটাকে একটা তত্ত্ব, নতুন জার্নালিজম যারা বিশ্বের তাবড় মাতব্বর জার্নালিস্ট যারা, তাদের ভাষায় একটা নতুন থিওরি এসছে, সেটা হচ্ছে কনস্পিরেসি অফ নো, নিরাপত্তার চক্রান্ত, কনস্পিরেসি অফ সাইলেন্স। কনস্পিরেসি অফ সাইলেন্স হোয়াট ইজ দিস? না, যখন
বন্ধ হচ্ছে আমাদের, সারাদিন দেখাচ্ছে যে এই বামপন্থীরা বন্ধ রাখলো বলে, কর্মদিবস নষ্ট হলো, বামপন্থীরা বন্ধ রাখলো বলে এতগুলো মানুষ হাসপাতালে যেতে পারলো না, এতগুলো স্কুলের বাচ্চা স্কুল যেতে পারলো না, মানে সেটা নেগেটিভ ক্যাম্পেইন হচ্ছে। দেখিওই না। সেদিনকে দেখাও নুসরাত জাহান টিকটক করেছে, সেদিনকে দেখাও ওই শুভশ্রীর ছেলে 2.5 পা হাঁটতে শিখেছে, হামা দিতে শিখেছে। সেদিনকে দেখাও আইপিএল এর মাঠে কোন তারকা তার স্ত্রীকে নিয়ে শপিং মলে বাজার করতে গেছে। দেখিওই না যে কোথাও একটা বন্ধ বলে কিছু হচ্ছে। এইটা হচ্ছে কনস্পিরেসি অফ সাইলেন্স, নীরবতার চক্রান্ত। প্রত্যেক দিন আমাদের মেয়েদের এবং ভারতবর্ষে যে হিন্দুত্বকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে সুকৌশলে, তার সাথে সাথে এইটা চলছে। ওরা আরএসএস এর যে অফিসগুলো আছে সেখানে কোনোদিন ভারতের জাতীয় পতাকা তুলতো না, এখন গালিগালাজ খেয়ে তোলে। এর আগে হচ্ছে কেসরি ধ্বজা, 3 রঙা হচ্ছে ওই 3 কোণা একটা করে কমলা রঙের পতাকা, ওদের ওই চড়ি চুমকি বসানো, ওইটাকে তুলি আগে। এবং ওরা মনেই করতো না যে রবীন্দ্রনাথের লেখা এই গানটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত। ভারতবর্ষের মূলগত বৈশিষ্ট্য এবং কাঠামো প্রত্যেকটাকে অস্বীকার করে শুধুমাত্র একমাত্রিক একটি দেশ তৈরি করবার যে লক্ষ্য, যে সাংঘাতিক, মানে এদের গোটাটাই হচ্ছে ন্যাজি বাহিনীর যে আদর্শ, সেইটাকে অনুকরণ করে যে সাংঘাতিক ইতিহাস এরা চালিত করছে, তার একটা পার্ট হচ্ছে মেয়েদের উপর আক্রমণ। এই গোটা অক্টোপাসের একটা পা হচ্ছে এই মেয়েদের উপর আক্রমণ, এবং এটা ভয়ঙ্কর ভাবে হবে। কারণ সোসাইটিতে মেয়েদের উপর আক্রমণ করা মানে একটা অংশকে খুব সহজে খোঁড়া করে দিতে পারে। এই জায়গাটা ওরকম হবে যেমন আমরা দেখব, সেরকম এই জায়গাটা আমরা এইভাবেও দেখবো যে বাড়িতে ওই অরণ্য সংরক্ষণের জন্য বাড়ির যে বাচ্চাটা তাকে একটা গাছ পুঁততে শেখায়, সেরকম বাড়িতে যে বাচ্চাটা আছে তাকে একটু একটু করে তার মতো করে বুঝিয়ে যে আমরা কেউ আলাদা নই, পাশের বন্ধুর সাথে টিফিনটা ভাগ করে খেতে হয়, বন্ধু পড়ে গেলে খোঁজ নিতে হয়। এই যে অনলাইন শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে সব থেকে বড় ক্ষতি কি হলো জানেন? একটা বাচ্চা স্কুলে যায় দিদিমণির মুখ দেখে শুধু ক্লাস করবে বলে না, বাড়িতে বসে থেকে শুধু ওই স্ক্রিনের মধ্যে দিদিমণি বলে যাচ্ছে, ও বসে বসে শুনছে। স্কুলটা যায় পাশের বন্ধুটার সাথে টিফিনটা ভাগ করে খাওয়া শিখবে বলে, এক রঙের জামা পরে একটা গরিব বড়লোক ছেলে পাশাপাশি বসবে বলে, ওইগুলো তার জীবন থেকে 2.5 বছর হারিয়ে গেল। তো তাকে শেখানো একসাথে বাঁচতে হয়, এইটা প্রত্যেকদিন বাড়িতে শেখানো। লড়াই আন্দোলন তো একসাথেই চলবে, এবং তার সাথে অন্যান্য বিষয়গুলো আমাদের বিজ্ঞান মঞ্চ দিয়ে হতে পারে, আমাদের এরোয়া যারা কাজ করছেন মহিলা সমিতি তাদের দিয়ে হতে পারে, এবং অবশ্যই কৃষক এবং শ্রমিক সংগঠন যে মূল সংগঠন তাদের দিয়ে, তাদের লড়াই আন্দোলন দিয়ে এই গোটা ব্যবস্থাটাকে আমরা একটা জায়গায় এবং এই লড়াইটার জায়গায় নিয়ে যেতে পারি। এবারে ঠিক আরএসএস থাকলে আমাদের কাজ করতে অসুবিধা হয়, ওদের মুসলিম এবং কমিউনিস্ট হচ্ছে মূল শত্রু। ওরা থাকলে আমাদের অস্তিত্ব বিপন্ন করবে, এই কথাটা মানে ওরা থাকা সমান। যদি আমাদের অস্তিত্ব বিপন্ন হয় তাহলে এই কথাটা ইজিক্যাল টুটাকে রেখে দুটো জিনিসকে উল্টেও দেওয়া যায়, যদি মাঝখানে সমান চিহ্ন থাকে। আমরা থাকলে ওদের অস্তিত্ব বিপন্ন হবে, আমাদের সেইটাই লক্ষ্য। একটা বাচ্চা ছেলেকে তার ঠাকুমা গল্প বলছিল, বলতে বলতে গল্প যখন শেষ হলো তখন বললো শয়তান পরাস্ত হয়েছে, তারপর সব মানুষ শান্তিতে বাস করতে লাগলো। বাচ্চাটা জিজ্ঞেস করলো যদি শয়তান পরাস্ত না হতো, তার ঠাকুমা বললো তাহলে গল্পটা শেষ হতো না। যতদিন না শয়তান পরাস্ত হচ্ছে ততদিন এই গল্পটা চলবে।